আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকার অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী এবং অভিভাবককে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান। তো বর্তমানে কোভিড-19 সমস্ত বিশ্বকে গ্রাস করেছে, আমরা এর বাইরে নই। তো এই কোভিড-19 থেকে বাঁচার জন্য আমাদেরকে যতটুকু সম্ভব সচেতন হতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করে আমাদেরকে চলতে হবে। তারপরে বিশেষ করে এখন প্রত্যেকেই মাস্ক ব্যবহার অতি জরুরি। মাস্ক ব্যবহারের মাধ্যমে আমরা কমপক্ষে সর্বোচ্চ সংক্রমণ থেকে সেফ বা নিরাপদ থাকতে পারি। এজন্য প্রত্যেককে, বিশেষ করে সকল শিক্ষার্থী এবং অভিভাবককে বাইরে বের হওয়ার সময় কমপক্ষে যে মাস্ক পরে যেতে আমরা বের হই, এজন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করছি। তো আজকে আমি এই অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের কিছু টপিক নিয়ে কথা বলব। তো ক্লাসের শুরুতে আমরা দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যে একজন স্টুডেন্ট আজ সকালে মনে করি তার বাবাকে হেল্প করেছে। কীভাবে হেল্প করেছে? তার বাবা ভ্যান গাড়ি চালায়, তার বাবাকে ভ্যান গাড়ি ঠেলতে সে সহায়তা করেছে। আরেকজন শিক্ষার্থী তার বাসার ওয়ালের মধ্যে ব্যায়াম করতে গিয়ে বা শারীরিক এক্সারসাইজ করতে গিয়ে সে ওয়ালের মধ্যে অনেকক্ষণ বল প্রয়োগ করেছে, অর্থাৎ ঠেলাঠেলি করেছে। তাহলে দুইটা উদাহরণের মধ্যে আমরা কি পাবো আসলে? নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি এই দুইটা আলোচনার মধ্যে কিছু একটা লুকায়িত আছে, যেটাকে কাজ বলা হয়, অর্থাৎ কাজের অধ্যায়, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়, এই অধ্যায়ের আমরা কাজ নিয়ে আমরা কথা বলবো। তাই যে দুইটা উদাহরণের কথা আমরা বললাম, তো দুইটা উদাহরণের মধ্যে কোনটার মধ্যে কাজ হয়েছে? তা আমরা যারা ফিজিক্স জানি না, অর্থাৎ ফিজিক্স যারা পড়ালেখা করি না, তারা দুইটাকে কাজ মনে করে থাকে। যে একজন ছেলে ওয়ালের মধ্যে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেছে, আরেকজন তার বাবাকে ঠেলাগাড়ি ঠেলতে সহায়তা করেছে। তো দুইটাকে আমরা সাধারণভাবে কাজ বলে থাকি, কিন্তু ফিজিক্সের ভাষায় কাজের সংজ্ঞাটা একটু ভিন্ন। যেমন ফিজিক্সের ভাষায় কাজ সার্বজনীন সংজ্ঞা এটা হলো কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুটির স্মরণ ঘটে, তবেই কাজ হবে। তো এই হিসাবে এই যে দুইটা উদাহরণ আমরা দিলাম, দুইটা উদাহরণের মধ্যে দুইটি কাজ বলে আমরা স্বীকার করতে পারছি না। কারণ প্রথম ঘটনার মধ্যে যে ছেলেটি তার বাবাকে হেল্প করেছে, ঠেলাগাড়ি বা ভ্যান গাড়ি ঠেলতে সহায়তা করেছে, এই ক্ষেত্রে তার বল প্রয়োগের কারণে ভ্যান গাড়ির স্মরণ হয়েছে। আর যেহেতু সে বল প্রয়োগ করেছে, দুইটার সময় একটা কাজ এখানে সম্পাদিত হয়েছে। তো দ্বিতীয় ঘটনা যেটা আমরা দেখলাম, যেটা আমরা বলেছি যে একজন ছেলে ওয়ালের মধ্যে ধাক্কাধাক্কি করেছে ব্যায়াম করতে গিয়ে, এতে কি হয়েছে? এতে ওয়ালটা তার অবস্থান থেকে সরে যায়, যদিও সে অনেক শক্তি এখানে ব্যয় করেছে। এজন্য কাজের সংজ্ঞা অনুযায়ী এটা দ্বিতীয় উদাহরণটাই কাজ হবে না। তো এখন আমরা যেটা বলবো যে কাজ বল প্রয়োগ করলেই কাজ হয়। তো যেই বলের কথা আমরা বললাম, এই বলটা সাধারণত দুই ধরনের। একটা হলো পরিবর্তনশীল বল, আর একটা ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্স। তাহলে আমরা যে আজকে আলোচনা করব, এই আলোচনায় ধ্রুব বল কর্তৃক কৃত কাজ কি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। তো মনে করি একটা বস্তু যার ভর m, একটা বস্তু যার ভর m, তার উপরে এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটি
এক পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটি সরণ হয়েছে এস। তাহলে কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা যা পাবো তা হলো কাজ W সমান Fs, অর্থাৎ বল ইন্টু সরণ। এর মানে কাজ সমান বল ইন্টু সরণ, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটির যে সরণ হবে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। এটা আমরা বল F এবং সরণ S দিয়ে প্রকাশ করলাম। তাহলে কাজের একক কি হবে? কারণ প্রত্যেকটা পরিমাপের একটা একক থাকে, তো কাজের এককটা কি হবে? তো কাজের এককটা এখানে হবে বলের একক নিউটন, আর সরণের একক মিটার। কাজের একক নিউটন, বলের একক নিউটন, সরণের একক মিটার। তাহলে দুইটা মিলে লেখা যায় জুল, অর্থাৎ কাজের এককে এক কথায় জুল বলা হয়। এর মানে নিউটন এবং মিটার মিলে যা হয় তা হলো জুল। এখন যদি আমরা জুলের সংজ্ঞা বলি যে জুলটা কি, এক জুল বলতে কি বোঝে, তাহলে এক জুল বলতে আমরা বলবো কোন একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করে যদি বস্তুটা সরণ হয় 1 মিটার। কোন একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করে বস্তুর যদি সরণ হয় 1 মিটার, তাহলে ওই বস্তু কর্তৃক কাজের পরিমাণ হবে 1 জুল। তাহলে কোন একটা বস্তুর উপর 1 জুল, কোন একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর সরণ যদি হয় 1 মিটার, তখন তাকে বলা হয় 1 জুল। ওকে, তারপরে তাহলে আমরা কি পেলাম? কাজ কাকে বলে পেলাম, কাজের সংজ্ঞা এখানে আমরা দিলাম। তারপর কি করলাম? কাজের একক আমরা বের করলাম। তারপরে কি করব? তারপরে আমরা করব কাজের আমরা মাত্রা বের করব। তো কাজের মাত্রা তাহলে কাজের মাত্রা, কাজ সমান কি জানি আমরা? কাজ W সমান Fs, কাজ W সমান Fs। তাহলে আমরা প্রথমে বের করব F এর মাত্রা। তো F এর মাত্রা যদি আমরা বের করি, F আবার কি? F সমান m a সাথে একটা s, তাহলে F সমান m, অর্থাৎ বল সমান ভর ইনটু ত্বরণ, সাথে একটা সরণ যোগ আছে। তাহলে আমরা ভরের মাত্রা কি? ভরের মাত্রা ক্যাপিটাল M, আর এ হলো এখানে ত্বরণ। ত্বরণের মাত্রা হলো m l t ইনভার্স 2, আর বাকি থাকে কি? s। s এর মাত্রা কি? s এর মাত্রা হলো s মানে s হলো সরণের একটা দৈর্ঘ্যের মাত্রা হলো l। তো এই সবটা মিলে আমরা যা পাবো তা হলো m l স্কয়ার t ইনভার্স 2, অর্থাৎ w কাজের মাত্রা w থার্ড ব্র্যাকেট, বিশেষ করে কাজের মাত্রা প্রকাশের জন্য, অর্থাৎ মাত্রা প্রকাশের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই জন্য থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট এই। তাহলে কাজের মাত্রা w সমান m l স্কয়ার t ইনভার্স 2। তো এই তো আমরা আলোচনা করলাম মোটামুটি
কাজ নিয়ে আমরা কথা বললাম। আর যে কাজটাকে আমরা দেখেছিলাম, একটা চিত্র দেখিয়েছিলাম, চিত্রের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছিল। তো বল প্রয়োগ করার কারণে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তু সরণটা সেদিকেই হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের বলের এই ক্ষেত্রে আমাদের কাজের সমীকরণ, কাজের একক এবং কাজের মাত্রা আমরা দেখালাম। এখন যদি একটু ব্যতিক্রম হয়, ভিন্ন হয়, তখন কি হবে? চলুন আমরা ওই বিষয়টা একটু দেখি। এখন আমরা মনে করি একটা চিত্র বা একটা তল, যেটা এ বি একটা তল, কোন একটা বস্তুকে এসি বরাবর কোন একটা বস্তুকে এসি বরাবর নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কোন একটা বস্তু, আমি মনে করি এ বিন্দুতে একটা বস্তু আছে, এ বিন্দুতে একটা বস্তু, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করব। বল প্রয়োগ করব কোন দিকে? এ বি এর দিকে। বল প্রয়োগ করব আমরা এ বি এর দিকে। কিন্তু যেহেতু এখানে বস্তুটা এ বিন্দুতে একটা তল অঙ্কিত করা আছে, অর্থাৎ এস একটা তল আছে, হেলানো তল, বস্তুটা এ বি বরাবর না গিয়ে এসি বরাবর যাবে। কেন? এ বি বরাবর যাওয়ার সুযোগ এখানে আসলে নেই। এসি একটা হেলানো তল, বস্তুটাকে এ বি বরাবর বল প্রয়োগ করে বস্তুটা আমি মনে করি এসি বরাবর যাবে। এসি বরাবর তার সরণ আমি মনে করি কত? এসি বরাবর সরণ এস, এসি বরাবর সরণ হবে এস। তাহলে এই যে বস্তুটা কি হলো, বল প্রয়োগ করা হলো এ বির দিকে, কিন্তু তার সরণ হলো কি এসির দিকে। তাহলে কি হলো, বল, প্রযুক্ত বল এবং সরণের দিক, এর মাঝখানে কি হলো, কোণ তৈরি হয়ে গেল, যেটা থিটা। তার মানে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম একদিকে, সে কি করলো, এই বল প্রয়োগের দিকে একটা কোণ তৈরি করে সে কি করলো, অন্য দিকে চলে গেল, অর্থাৎ এসি এর দিকে চলে গেল। তো এই ক্ষেত্রে কাজের সংজ্ঞা নাম কি হবে, বা কাজটা কি হবে? তো এই ক্ষেত্রে কাজের সংজ্ঞা হবে এরকম, কোন একটা বস্তুর উপরে প্রযুক্ত বল, এই ক্ষেত্রে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণে, প্রযুক্ত বল এবং বলের দিকে সরণে উপাংশের গুণফলকে বলা হয়, বলা হয় কাজ। কি লিখলাম? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। অর্থাৎ কাজ সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে কি লেখা হলো, তাহলে কাজ সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা এখানে বল প্রয়োগ করলাম, এফ আমরা এটা পাচ্ছি। সরণের উপাংশটা মানে কি? সরণের উপাংশটা মানে হলো যে আমরা বল প্রয়োগ করলাম এ বি এর দিকে, কিন্তু সে বস্তুটা গেছে কোন দিকে, এসি এর দিকে, অর্থাৎ সে একটা তির্যক তল বরাবর সে অতিক্রম করেছে। তো তির্যক তল বরাবর যে অতিক্রম করেছে, এটা আসলে অনুভূমিক বরাবর সে কতটুকু গেছে, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত এস গেছে, এস পরিমাণ গেছে, কিন্তু এ থেকে বি পরিমাণ সে কতটুকু গেছে, এটা আমরা একটু দেখি। তাহলে এই পরিমাণটা হবে এ বি পরিমাণ, অর্থাৎ এসি বরাবর এ থেকে সি পর্যন্ত এস পরিমাণ গেছে, তাহলে এ বি বরাবর কতটুকু যাবে, এ বি বরাবর যাবে সে এস cos θ।
এই বরাবর যাবে, অর্থাৎ AB সমান হবে S cos θ। যদি বলি কিভাবে, তাহলে আমরা বলবো এইভাবে, S হলো এখানে সরণ, আসে গেল কিভাবে অনুভূমিক বরাবর, অর্থাৎ আমার দরকার হলো AB বরাবর কতটুকু গেছে, অর্থাৎ AB এর মানটা বের করতে। তাহলে AB এর মানটা যদি সাইড নোটে লিখি, তাহলে AB সমান আমি কি লিখতে পারি, AB সমান কি লিখবো, এখানে আমি লিখবো cos θ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অথবা AB বাই AC, বা AB সমান হবে AC cos θ, অর্থাৎ AC সমান S, এর মানে S cos θ, AB সমান S cos θ। তাহলে অনুভূমিক বরাবর বস্তুটা যাবে, যদিও সে তির্যক বরাবর অর্থাৎ হেলানো তল বরাবর A থেকে C পর্যন্ত S পরিমাণ যাবে, কিন্তু সে অনুভূমিক বরাবর যাবে S cos θ পরিমাণ, অর্থাৎ AB পরিমাণ যাবে। তো এই ক্ষেত্রে আমরা পাবো বল F ইনটু S cos θ। তাহলে বলের দিকে সরণ অংশ কি পরিমাণ, S cos θ পরিমাণ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে সংখ্যা যেটি পাচ্ছি, যেটা আমরা পাবো, সুতরাং কাজ W সমান F S cos θ। তাহলে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আগে যে সংখ্যাটা আমরা বললাম এই সংখ্যাটাও ঠিক আছে, এখন যেটা বললাম এটাও ঠিক আছে, আলটিমেট একই জিনিস আসলে। তাহলে আমরা প্রথম যেটা দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম যে একটা সমতল বরাবর বল প্রয়োগ করা হয়েছে কোনো একটা বস্তুর উপরে, বল প্রয়োগের দিকেই বস্তু সরণ হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের কাজের আইডিয়াটা আমরা দিলাম, কাজের একক দিলাম, মাত্রা দিলাম। এখন আমরা একটু ব্যতিক্রম দেখালাম। ব্যতিক্রম কিরকম, যে বল প্রয়োগ করা হয়েছে একদিকে কিন্তু বস্তু সরণ হয়েছে আরেকদিকে, এই ক্ষেত্রে কাজের পরিমাণটা কি এটা আমরা দেখার চেষ্টা করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এই ক্ষেত্রে আমরা কাজ সমান পেলাম Fs cos θ। ওকে, এটা একটা নতুন সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা একটু নতুন একটু সামনে আগাই। কিরকম, এখন আমরা কাজের কিছু কিছু প্রকারভেদ দেখব আমরা, অর্থাৎ কাজও কয়েক রকমের হতে পারে, যেটা সহজ ভাষায় আমরা যদি বলি কাজও কয়েক রকমের হতে পারে। যেমন কি বলি, ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজটা কিরকম হবে, ধনাত্মক কাজটা হবে যদি থিটার মান 0 হয়, যদি থিটা এর মান থিটা সমান 0 হয়, তবে কাজ ধনাত্মক হবে, কাজ ধনাত্মক হবে। প্রমাণ কি, প্রমাণ হলো এটা, আমরা যে সমীকরণটা আমরা জানি W সমান Fs cos θ, এইখানে আমরা কি করি, থিটার মান একটু বসাই, তাহলে কি হবে, পাবো W সমান Fs cos θ। যেহেতু থিটার মান 0 ধরা হয়েছে, সুতরাং আমরা 0টা এখানে বসাই, 0 বসালাম। তাহলে কি পাবো আমরা এখানে, আমরা পাবো Fs, যেহেতু cos θ cos 0 সমান 1, যেহেতু cos 0 সমান 1, সুতরাং আমরা এখানে Fs cos 0 1 গুণ করলে যা পাবো আমরা পাবো Fs, অর্থাৎ W সমান Fs। এটা হলো ধনাত্মক কাজ। আর ধনাত্মক কাজের ক্ষেত্রে কিছু মনে রাখতে হবে আমাদেরকে, ধনাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পাবে এবং তার ত্বরণ হবে, বস্তুটার গতিশক্তি বৃদ্ধি পাবে এবং ত্বরণ হবে। এগুলো ধনাত্মক কাজের উদাহরণ, ধনাত্মক কাজের প্রয়োগ। এখন আমরা আরেকটা দেখব কি, শূন্য কাজ। একটা তো ধনাত্মক কাজ, আর একটা তো আমরা শূন্য কাজ। এটা আমাদের মুছে দিতে হবে। শূন্য কাজ, এখন দেখবো আমরা শূন্য কাজ।
শূন্য কাজ। তাহলে শূন্য কাজ কখন হবে? তাহলে আমরা থিটার মানটা ধরেছিলাম আগে 0, এখন আমরা এটা 90 ধরে দেখি কি হয়, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি ধরে দেখি আমাদের কি হয়। যদি এত হয় তবে কাজ হবে শূন্য কাজ। তবে কাজ হবে কি? শূন্য কাজ। তাহলে আমরা এই প্রয়োগটা দেখি। W সমান আমরা যে কি জানি Fs cos θ। এখন যেহেতু থিটার মান 90 ডিগ্রি, তাহলে আমরা থিটার মানটা একটু বসাই। ওকে, তো থিটার মানটা একটু বসাই Fs cos 90 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি আমরা? cos 90 ডিগ্রি সমান আবার 0, cos 90 ডিগ্রি সমান 0। তাহলে আমরা কি পাবো? তাহলে Fs cos কোন 0, তাহলে cos Fs cos 0 সমান কত হচ্ছে? তাহলে 0 cos। এর মানে W সমান 0 হয়ে গেল। তার মানে কি শূন্য কাজে সম্ভব। অর্থাৎ একজন মানুষ, আমরা প্রথম দ্বিতীয় উদাহরণ বলছিলাম যে একজন মানুষকে হচ্ছে ওয়ালের মধ্যে ধাক্কাচ্ছে, সারাদিনই ধাক্কাচ্ছে, অনেক শক্তি বের করে ঘরমুক্ত হয়ে গেছে, তার ক্ষেত্রে কি হতে পারে? তার ক্ষেত্রে কাজ সম্ভব। ওকে, এটা হলো শূন্য কাজ। তো আরেকটা কাজ কি? ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজটা আমরা একটু আইডিয়া দিই। ঋণাত্মক কাজটা কি? এটা 3 নম্বর, ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, তো এই ক্ষেত্রে কি হবে? আমাদের এটি একটু পরিবর্তন করে দেখি কি হয়। 180 ডিগ্রি, থিটার মান কত? 180 ডিগ্রি যদি হয় তবে কাজ কি হবে? ঋণাত্মক কাজ হবে। কি হবে তখন? ঋণাত্মক কাজ হবে, ঋণাত্মক কাজ হবে ঋণাত্মক। তো এই ক্ষেত্রে আমরা কি জানি? আমরা লিখবো W সমান Fs cos θ। তো cos θ থিটার মান কত বসাবো আমরা? থিটার মান বসাবো আমরা 180 ডিগ্রি। থিটার মান কত বসাবো? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয় তাহলে আবার 180 ডিগ্রি সমান, তাহলে আমি এখানে লিখি 180 সমান হলো -1, অর্থাৎ cos 180 ডিগ্রি সমান -1। তো এই হিসাবে আমরা কি পাচ্ছি? তাহলে এটা পাবো তাহলে -Fs। এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। ওকে, তাহলে আমরা কাজও কত ধরনের পেলাম? কাজও পেলাম 3 ধরনের পেয়ে গেলাম। একটা হলো ধনাত্মক কাজ, শূন্য কাজ, ঋণাত্মক কাজ। ওকে, তো এইগুলো সবগুলো নির্ভর করে কার উপরে? কোণের উপরে। ওকে, আর এই ঋণাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি হ্রাস পাবে। ঋণাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি হ্রাস পাবে আর এখানে মন্দন সৃষ্টি হবে। ওকে, তো এই হলো মোটামুটি কাজের আইডিয়া। আমরা একটু সামনে যাই। এই যে সূত্রগুলো আলোচনা করলাম, সূত্রগুলো দিয়ে আমরা একটা প্রয়োগ দেখাই। প্রয়োগ বলতে এর বাস্তব উদাহরণ দেখানোর আমরা চেষ্টা করি। কিরকম? ধরি আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে, তাহলে এই ক্ষেত্রে কাজ হতে পারে কিনা? তাহলে আমরা দেখি কাজ আসলে হবে কিনা, একটু দেখি। তাহলে কি বললাম? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে আমরা জাস্ট একটা পৃথিবী আঁকার চেষ্টা, পৃথিবী না, একটা কক্ষপথ আঁকার চেষ্টা করি। পৃথিবী, মাঝখানে সূর্য, পৃথিবী যদি তার চারপাশে ঘোরে। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তাহলে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে তখন পৃথিবীর উপরে সূর্য একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ সূর্য পৃথিবীকে তার নিজের দিকে টানে একটা সরলরেখা বরাবর, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর। পৃথিবীটাকে সূর্য তার কক্ষপথের ব্যাসার্ধ বরাবর নিজের দিকে টানে, অর্থাৎ যেটা কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সের কারণে পৃথিবী কি হয়? পৃথিবী সবসময় সূর্যের দিকে আকৃষ্ট হয়ে থাকে, যার ফলে সে ঘূর্ণনের কারণে সে কি কক্ষপথ থেকে ছিটকে পড়ে। ওকে, তো এই ক্ষেত্রে পৃথিবী সূর্য কি হচ্ছে? একটা বল প্রয়োগ করতেছে।
তো বল প্রয়োগ করার আবার পৃথিবী আবার ঘুরতে আছে, সরানো হচ্ছে, এক্ষেত্রে কাজ হবে কি? তাইলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো যে পৃথিবীর বল প্রয়োগের অর্থাৎ পৃথিবী বল অনুভবের দিকটা হবে সূর্যের দিকে, তাহলে সরণটা কোন দিকে হচ্ছে? তো সরণটা হবে পৃথিবীর যে কক্ষপথ আছে এই কক্ষপথ বরাবর স্পর্শের দিকে, অর্থাৎ স্পর্শ বরাবর বল প্রয়োগ হবে। তাহলে পৃথিবীর গতি কোন দিকে? স্পর্শক বরাবর। তাহলে পৃথিবী বল অনুভব করবে সূর্যের এই অর্থাৎ ব্যাসার্ধ বরাবর, আর পৃথিবী সরণের দিক হবে এই তীর চিহ্ন বরাবর। তাহলে সরণের দিকে একদিকে, বল প্রয়োগের একদিকে, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কি হচ্ছে? ডিগ্রি। তাহলে এই বল প্রয়োগ এবং সরণের দিক, বল প্রয়োগের দিক এবং সরণের দিক এর মধ্যবর্তী কোণ কি হচ্ছে? 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণ যদি হচ্ছে, সমকোণ হলে আমরা কি জানি? সমকোণ হলে আমরা যেটা জানি, কাজ W সমান Fs cos θ। তাহলে যেহেতু সরণের দিক এবং বল প্রয়োগের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে θ মানে 90 ডিগ্রি বসালাম। তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি Fs cos θ। আমরা জানি cos 90 ডিগ্রি সমান 0, এর মানে কি পাচ্ছি আমরা? 0। অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরলে কি হবে? আমরা কাজ পাবো না, যেহেতু ঘুরতেছে। ওকে, তো একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম। আরেকটা উদাহরণ তোমরা নিজেরা একটু চিন্তা করো। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন তুলে দিচ্ছি। প্রশ্ন হলো, কাজ একটি অধিক রাশি ব্যাখ্যা করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কাজ একটি অধিক রাশি ব্যাখ্যা করো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে আমাকে জমা দেবে। ওকে, চলো তাহলে এতক্ষণ যে সূত্র নিয়ে কথা বলো, অনেক সূত্র নিয়ে আলোচনা করলাম। তাহলে এখন আমরা একটা গাণিতিক প্রয়োগে যাই। গাণিতিক প্রয়োগটা কি? আমি মনে করি বা কোন একটা বস্তুর উপর কোন একটি বস্তুর উপর 10 নিউটন, কোন একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায়, কোন একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় 60 ডিগ্রি কোণে বস্তুটির সরণ হলো 4 মিটার। তো কাজের পরিমাণ কত হবে? কাজের পরিমাণ বের করো। কাজের পরিমাণ বের করো। তাহলে কাজের পরিমাণ যদি আমরা বের করি তাহলে কি করব? কোন একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগে 60 ডিগ্রি কোণে বস্তুটির সরণ 4 মিটার। তাহলে কাজের পরিমাণ বের করব, কাজের পরিমাণটা কত হবে? তো আমরা ফিজিক্সের যে অঙ্কগুলো করা হয় এই নিয়মে আমরা লিখব, ডান পাশে লিখব এখানে বল F সমান 10 নিউটন লিখব। এখানে বল F সমান 10 নিউটন, কোণ বা থিটা সমান 60 ডিগ্রি, সরণ S সমান 4 মিটার। তাহলে কাজ W সমান কত? সমান ওয়াট। তাহলে আমরা এখানে একটা
দাগ আলাদা করে দিই, তাহলে আমার এটা লেখা সেটা আমি বন্ধ করে দিতে পারি এখন। তাহলে এই রাশিগুলো এখানে দেওয়া আছে। তো এখন আমরা একটা সূত্র প্রয়োগ, কি সূত্র প্রয়োগ করতে পারি? আমরা এখানে দুইটা সূত্র জানি, একটা হলো ডব্লিউ সমান এফএস, আর একটা আমরা জানি ডব্লিউ সমান এফএস কস থিটা। তাহলে কোন সূত্র আমরা ব্যবহার করব? নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে বল দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এস দেওয়া আছে, সুতরাং আমরা এখানে ডব্লিউ এফএস ব্যবহার করলে হবে না। তো আমরা কোনটা করব? আমরা এখানে করব ডব্লিউ সমান, আমরা লিখব, আমরা জানি ডব্লিউ সমান, আমরা জানি ডব্লিউ সমান অর্থাৎ কাজ ডব্লিউ সমান এফএস কস থিটা। আমরা এই সূত্র ব্যবহার করব। ওকে, তো এই সূত্র ব্যবহার করলে আমরা কি জানি? আমরা মানগুলো বসাই। এফ এর মান কত? 10 নিউটন। এস এর মান কত? এস এর মান 4, আর cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান কত জানো? cos 60 ডিগ্রি সমান হলো হাফ। তাহলে আমরা কি বসাই? cos 60 সমান হলো হাফ। আমি পাশে লিখে দিচ্ছি cos 60 ডিগ্রি সমান হাফ। লিখলাম। তাহলে কত হচ্ছে? তাহলে একটু কাটাকাটি করি। 2 এর মানে কত হচ্ছে? 10 যোগ 20 জুল। সুতরাং W সমান 20 জুল। তাহলে বুঝতে পারছো খুব ইজি, তাই না? আশা করি এইরকম প্রবলেমের ক্ষেত্রে, এরকম গাণিতিক প্রবলেম বা গাণিতিক সমস্যার ক্ষেত্রে উদাহরণগুলা তোমরা নিজ যা অর্জন করেছো, মানে যা শিখেছো এই ক্লাস থেকে, আশা করি তাহলে তোমরা সমাধান করতে পারবে। তো এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যে কোনো প্রশ্ন যদি সুযোগ থাকে আমাকে ইনবক্স করবে, আমি তোর উত্তর দেব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমি শেষ করতে চাই। সবাই ভালো থাকবে। আর ফিজিক্স একটু কঠিন সাবজেক্ট,